স্বাগত জানাচ্ছি দেশ বিদেশের সব সংবাদ নিয়ে বিশেষ আয়োজন সংবাদ সমগ্রের সাথে আছি শারমিন শ্রাবণী। রাজধানীর বনানীর রেন্ট্রি হোটেলে 2 শিক্ষার্থীর ধর্ষণ মামলার রায়ে প্রধান আসামি সাফাত আহমেদ সহ 5 জনকে খালাস দেওয়া হয়েছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক বেগম কামরুন নাহারের আদালতে রায় দেয়। এর আগে সকাল 9টার দিকে প্রধান আসামি আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ সহ 5 আসামিকে আদালতে আনা হয়। গত 2017 সালের 28 মার্চ জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগে বনানী থানায় 5 জনের বিরুদ্ধে মামলা করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। আদালত এই অবজারভেশন দিয়েছেন যে এই মামলার কোনো ভিত্তি নেই, এই ভিত্তি ছাড়া এই মামলা নিয়ে এই মামলাটি আদালত সময় নষ্ট করে এই একটা মিথ্যা মামলাকে এই রায় ঘোষণার পূর্বে আলোচিত করে একটা মিথ্যা মামলাকে আজকে বিজ্ঞ আদালত এই রায়ের মাধ্যমে সত্য প্রমাণিত হলো, আসামিকে বেকসুর খালাস প্রদান করেছে। সারা দেশে ইউনিয়ন পরিষদের নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন কমপক্ষে 5 জন। এর মধ্যে নরসিংদীর রায়পুরাতেই মারা গেছেন 3 জন। কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নে নিহত হয়েছেন মেম্বার প্রার্থীর ছোট ভাই। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রামে নেওয়া হয়েছে মেম্বার প্রার্থীকেও। কুমিল্লার মানিকাচর ইউনিয়নের সহিংসতায় মারা গেছেন 1 জন। এছাড়া মাদারীপুর, কুমিল্লা, ঝিনাইদহে বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। নরসিংদীর রায়পুরার বাঁশগাড়িতে কেন্দ্র দখল ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে জড়ায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। ভোরের এই সংঘর্ষে নিহত হন 3 জন। এদের মধ্যে 2 জন সালাউদ্দিন ও জাহাঙ্গীর স্বতন্ত্র প্রার্থীর সমর্থক এবং আরেকজন দুলাল মিয়া নৌকা প্রার্থীর সমর্থক। এছাড়া জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে আমিরগঞ্জ ইউনিয়নের একটি কেন্দ্রে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। সকালে ভোট চলার সময় কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নের তেতইয়া কেন্দ্রে ব্যালট পেপারে জোর করে সিল দেওয়ার চেষ্টা করে মেম্বার প্রার্থী বাবুলের সমর্থকরা। এ সময় তাদের বাধা দেয় বর্তমান মেম্বার শেখ কামালের ছোট ভাই আখতারুজ্জামান। দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি, আর বড় ভাই শেখ কামালকে নেওয়া হয়েছে চট্টগ্রামে। এছাড়া উখিয়ার কুটবাজারের রুমখা কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে 4 জন। কুমিল্লার মেঘনা উপজেলার মানিকাচর ইউনিয়নে একটি কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষে মারা গেছেন 1 যুবক। এছাড়া 4 নং চালিভাঙ্গা ইউনিয়নে একটি কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সহ 5 জন আহত হয়েছেন। মাদারীপুরের কালকিরির সাহেবরামপুর ইউনিয়নে 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত হয়েছেন। এ সময় দুপক্ষের লোকজন শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। ঝিনাইদহের শ্যামপুর ইউনিয়নে শ্যামপুর কেন্দ্রে সকালে 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর 2 জন সমর্থক আহত হয়েছেন। নাটোরের বড়াইগ্রামে একটি ভোট কেন্দ্রে নৌকা প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এ সময় তথ্য সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন এক সাংবাদিক। এছাড়া মানিকগঞ্জের সিংগাইরে জামশা ইউনিয়নে একটি কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করায় 17 জনকে আটক করেছে পুলিশ। মনিরা কাজুরি, 71। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝগড়াঝাটি হয়ে থাকে, তারপরও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো তাদের দায়িত্ব পালন করছে। এটা গোষ্ঠীর নির্বাচন, আধিপত্যের নির্বাচন, এটা সবসময় একটু ঝগড়াঝাটি হয়েই থাকে। তা এই আমাদের যেটা হয়েছে, এটা বেশ কয়েকটি জায়গায় আমরা হতাহতের ঘটনা আমরা দেখছি। পুলিশ যথাযথভাবেই আইডেন্টিফাই করেছে তাদেরকে, এবং যারা দোষী ব্যক্তি তাদেরকে অ্যারেস্ট করে ফেলেছে ইতিমধ্যেই, এবং যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তাদেরকেও চিহ্নিত করে তাদের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বগুড়ায় অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় রোগীর মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত আসাদুল ইসলাম ধলু প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজ এক সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মুইন জানান, আসাদুল ইসলাম 6 বছর ধরে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে দৈনিক মজুরি ভিত্তিতে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতেন। পাশাপাশি প্রতিদিন হাসপাতালে জরুরি বিভাগে রোগীদের ট্রলি করে পৌঁছে দেওয়া সহ চলত দালালির কাজ। ঘটনার পর সে প্রথমে নওগাঁ, পরবর্তীতে ঢাকা হয়ে চট্টগ্রামে আত্মগোপনে যাওয়ার চেষ্টা করে।
তার আগেই আজ ভোরে তাকে ঢাকার আবদুল্লাপুর থেকে গ্রেফতার করা হয়। ময়না তদন্ত চলছে, ময়না তদন্ত প্রক্রিয়া পরবর্তী বিজ্ঞ আয়ও এইটা অবহেলাজনিত হত্যাকাণ্ড থাকবে না এটা কি জায়গায় যাবে এটা অবশ্যই বিজ্ঞ আয়ও এটা পরবর্তীতে ডিসিশন নেবে। বাট ঘটনাতে স্থলে যারা ছিলেন এবং যারা ইভেন হাসপাতাল কর্তৃপক্ষ এটা স্বীকার করেছেন যে তার অক্সিজেন মাস্ক সরিয়ে নেওয়ার ফলেই মৃত্যু হয়েছে শ্বাসকষ্টজনিত, এটা হাসপাতাল কর্তৃপক্ষ তাদের যে মামলা সেখানে তারা বলেছেন। সরকার নির্ধারিত বাসে নতুন ভাড়া নেওয়ায় কোনো অনিয়ম হচ্ছে কিনা তা নিয়ন্ত্রণ অভিযান নেমেছে বিআরটি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। বাসের যাত্রীদের কাছ থেকে নতুন ভাড়া নেওয়া হচ্ছে কিনা তা দেখছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নতুন এই তালিকা ঠিক মতো রাখা হয়েছে কিনা তাও দেখা হচ্ছে। পাশাপাশি গাড়ি সিএনজি নাকি ডিজেল চালিত তা লেখা রয়েছে কিনা সে বিষয়টা অভিযানে দেখছে ভ্রাম্যমাণ আদালত। যারা এসব নিয়ম মানছেন না তাদের জরিমানা করা হচ্ছে। দূরপাল্লার গাড়ি যেগুলো আমি দুইটা চেক করছি, এখানে ভাড়া যেটা নির্ধারিত ভাড়া সেটা নিচে লোকাল যে সকল গাড়ি শহরের ভিতরে, এটা ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম দেখলাম যে এই গাড়িটা পাশের গাড়িটা এখানে 33 টাকা, আমাদের যে সরকার নির্ধারিত ভাড়া 33 টাকার জায়গায় 50 টাকা নিচ্ছে। কাজে এক হলো যে বেশি ভাড়া নিচ্ছে, ভাড়াটা ফেরত দিবে এবং পাশাপাশি তার বিরুদ্ধে যেটা লিগ্যাল অ্যাকশন আইনত যেটা জরিমানা সেটাও করা হবে। তেলের দাম বাড়ার পর লঞ্চের ভাড়া এতটাই বেড়েছে যে চক্ষু লজ্জায় এখন কম ভাড়া নিতে শুরু করেছেন লঞ্চ মালিকরা। যাত্রীদের অভিযোগ, যারা এই ভাড়া নির্ধারণ করেছেন তারা কেবল মালিকদের স্বার্থই দেখেছেন, সাধারণ মানুষের কথা ভাবেননি। ইশতিয়াক ইমনের প্রতিবেদন। যাত্রী ও লঞ্চ বিবেচনায় নৌপথের সবচেয়ে বড় রুট ঢাকা থেকে বরিশাল। 161 কিলোমিটার দূরত্বের এই নৌপথে জোয়ার ভাটার হিসেবে গড়ে প্রতিটা লঞ্চের যাওয়া আসায় খরচ হয় 6000 লিটার তেল। তেলের দাম 15 টাকা বৃদ্ধির পর তাদের খরচ বেড়েছে 1 লাখ টাকা। সেই খরচ মেটাতে কিলোমিটার প্রতি 60 পয়সা ভাড়া বাড়িয়ে 2 টাকা 30 পয়সা করেছে সরকার। আর তাতে ডেকের ভাড়া বেড়েছে 100 টাকা। যদিও যাত্রীদের অভিযোগ, আগে ভাড়া নেওয়া হতো 200 টাকা। আগে মেনু দেওয়া ছিল 255 টাকা, কিন্তু 150 টাকা নিত বা 200 টাকা নিত যখন একটু চাপ থাকতো, কিন্তু এখন তো ভাড়া 350 টাকা, ডাবলেও বেশি হয়ে যেত। 350 টাকা দিতে 150 টাকা গেছি আইসি, অনেক সুবিধা হইতো। এটা মালিক পক্ষের আর লঞ্চ পক্ষের লাভ বেশি, জনগণের উপরিতে যাইতে আছে। আমাদের হলো বাস, হ্যাঁ, আমরা 350 টাকা গুণে যেতেছি। এই যে আমি এক সপ্তাহখানেক আগেও 200 টাকা দিয়ে গেছি, কিন্তু এখন হঠাৎ করে 350 টাকা। একজনের 1000 টাকার কেবিন 1400 টাকা, দুজনের কেবিন 2800 টাকা। ভাড়ার এই হার এতটাই অস্বাভাবিক যে চক্ষু লজ্জায় এখন ভাড়া কমিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ। কেবিনের ভাড়া 35% সরকার যে নির্ধারিত করে দিচ্ছে তাতে আমাদের আরো বেশি আসে, কিন্তু আমরা তো সেটা নিচ্ছি না। কারণ 2800 টাকা এটা একবারে অমানবিক হয়ে যায় যে 2800 টাকা একটা ডাবল কেবিন একটা এয়ার টিকিটের সমান। ডাবল ভাড়া তাতে আছে 2800 টাকা, আমরা ডাবল ভাড়া একটু কম নিচ্ছি, 2500 টাকা নিচ্ছি। যাত্রীরা বলছেন এই ভাড়া যারা নির্ধারণ করেছে তারা সাধারণ মানুষের বদলে মালিকদের পক্ষেই কাজ করেছেন। এখন 10 টাকা জায়গায় 30 টাকা নিলেও তো আমাদের যাইতে, কিন্তু টাকাটা যে করতে আসে কেমনে আসে এই তো সরকার দেখার তো দরকার ছিল যে এই দেশের মানুষের ইনকাম কত, তার যাতায়াত ভাড়া কত, খরচা কত, এটা তো দেখার তো দরকার ছিল। শ্রমিকদের দাবি, যাত্রী খরা থাকলে এই ভাড়াতেও তাদের লোকসানের মুখে পড়তে হবে। যাত্রী তো সবসময় হয় না, আমাদের লসও হয়, এটা তো কেউ দেখে না। আমাদের 6000 লিটার তেল লাগে। লঞ্চ মালিকরা বলছেন যাত্রী পেতে সামনের দিনগুলোতে তাদের সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিতে হবে। ইশতিয়াক ইমন, 71, ঢাকা। এখন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের পাশাপাশি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা ফাইজার টিকা গ্রহণ করছে বলে জানিয়েছেন টিকা প্রদানকারী স্কুল কর্তৃপক্ষ। রাজধানীর 8টি স্কুলে 10তম দিনে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকা কর্মসূচি চলছে। টিকা প্রদানকারী স্কুল কর্তৃপক্ষ বলছে, শিক্ষা বিভাগের নির্দেশ অনুসারে প্রথমে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের পাশাপাশি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরও ফাইজার টিকা প্রদান করা হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের নির্দেশ ব্যতীত শিশু শিক্ষার্থীদের টিকা কার্যক্রম চলবে, জানায় টিকা প্রদানকারী স্কুল কর্তৃপক্ষ। অনেকে হয়তো নিতে চাবে না, তাদের পার্সোনাল বিষয়, বাট আমি মনে করি এটা নেওয়া উচিত। যেহেতু সরকার থেকে একটা ফ্রি পদক্ষেপ দেওয়া হচ্ছে, তো কেন আমি গ্রহণ করবো না? আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের অনেক পরীক্ষা টরীক্ষা হয়, স্টুডেন্ট গ্যাদারিং হয়, তো অনেক সময় আর কি স্বাস্থ্যকর পরিবেশ মেনটেন করা সম্ভব হয় না, যার কারণেই আমরা আর কি টিকাটা নেওয়ার প্রয়োজন।
কারণ এটা আমাদের শরীরটা প্রতিরোধী ক্ষমতা সৃষ্টি করে, যার মাধ্যমে আমরা ভবিষ্যতে যে কোনো রকমের করোনা সংক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারবো। এমন কোনো কেন্দ্র নাই যে কেন্দ্রতে 1200-1500 ক্যান্ডিডেট পরীক্ষা না দেবে, সুতরাং বিশাল একটা গ্যাদারিং হবে সেখানে। এই গ্যাদারিংয়ের জন্যই আমরা চাচ্ছি যারা ক্যান্ডিডেট কমপক্ষে 1 ডোজ টিকা নিয়ে হলেও তারা করোনা যুদ্ধে অবতীর্ণ হয়ে তারা এই যে তাদের যে যুদ্ধ, যেটা জীবনের ছাত্র জীবনের যে শ্রেষ্ঠ যুদ্ধ, পরীক্ষা অংশগ্রহণ করার, সেই যুদ্ধে তারা সামিল হবে। সাম্প্রদায়িক অপশক্তির সাথে সমঝোতায় এখন বিএনপির রাজনীতি বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ফ্যাসিবাদী চরিত্র এখন বিএনপির রাজনীতিতে সুস্পষ্ট। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপি রাজনীতি এখন দুঃসময় অতিক্রম করছে। তারা দেশে নষ্ট রাজনীতির হোতা এবং নষ্ট রাজনীতির চর্চা করছে বলেই সময়টা তাদের কাছে নষ্ট মনে হচ্ছে। মুখে গণতন্ত্রের কথা বললেও তারাই ফ্যাসিবাদী মানসিকতা বহন করে। অতীত বর্তমান বিশ্লেষণ করলে দেখা যায় এদেশে ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসাবে, সরকার হিসাবে বিএনপি নিজেদের প্রতিষ্ঠিত করেছে। অসাম্প্রদায়িক উন্নত দেশ করতে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে যুবলীগ কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন তিনি। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের 49তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কেন্দ্রীয় নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের চেয়ারম্যান। পরে রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে সংগঠনের চেয়ারম্যান বলেন, যুবলীগের আজকের কর্মীরাই ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবে। একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে এবং প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর যে স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা বাস্তবায়ন করছে, সেটা আমরা আমাদের এই যুবশক্তি সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাবে। চলছে সংবাদ সমগ্র, ফিরছে একটা বিরতির পর। 71-এর সাথেই থাকুন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঝুঁকিপূর্ণ টঙ্গী সেতুতে গর্ত সৃষ্টি হয়। সেতুর উপর দিয়ে ঢাকামুখী বাসসহ ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার আবদুল্লাহ আল মামুন জানান, টঙ্গী ব্রিজের ওই জায়গায় আগে থেকেই গর্ত ছিল। এতদিন গর্তের উপর পাত দিয়ে যানবাহন চলাচল করছিল, কিন্তু এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে এই সড়কের যানবাহনগুলো কামারপাড়া সড়কে বিকল্প পথে চলাচল করায় দেখা দিয়েছে দীর্ঘ যানজট। তবে ঢাকা থেকে ময়মনসিংহ কিংবা গাজীপুরগামী যানবাহন আগের মতোই বেইলি ব্রিজ দিয়ে চলাচল করছে। ব্রিজ নাকি ফাটল ধরেছে, সেই জন্য গাড়ি যাচ্ছে না। তারপরে এই যে এই রাস্তার কাজ তো চলছেই। এ পর্যন্ত আসতে প্রায় আমার 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে। মিরপুর যাবো, এখন তো আস্তে আস্তে 3 ঘন্টা পার হয়ে গেছে। আমরা এটা সিমেন্ট দিয়ে স্ল্যাব তৈরি করে 1 সপ্তাহের মধ্যে এটা আবার চালু করে দেব, এই ভাঙা অংশটুকু। আর আলটিমেটলি আপনারা জানেন যে এখন ওই দিক থেকে লোকজন কামারপাড়া দিয়ে দিক থেকে ঢুকতেছে, ডাইভারশন করছে। এই সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। রাজবাড়ী দৌলুদিয়া ফেরিঘাটে আজও 2 কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে। সকাল থেকে যানবাহনের বাড়তি চাপে দৌলুদিয়া 0 পয়েন্ট থেকে 2 কিলোমিটার এলাকায় তৈরি হয় যানজট। পারাপারের অপেক্ষায় আটকে পড়ে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার সহ অন্তত 200 যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। ঘাটের ব্যবস্থাপক জানিয়েছেন, দৌলুদিয়া পাটুরিয়া নৌরুটে 16টি ফেরি চলাচল করছে। যাত্রীবাহী যানবাহনগুলো আগে পার করানো হচ্ছে। আমরা সিরিয়ালে 3 দিন আছি, ঠিক আছে। এখন শুনতেছি ফেরি বলে 6টা চলতেছে আর সব বলে বন্ধ। হাই জায়গার ভয় আছে, টাকা পয়সা লই যাওয়ার নেয়, তারপর গাড়ির থেকে তেল নেয়, ব্যাটারি লই যায়। তারপর হলো খাওয়া দাওয়ার সমস্যা, হোটেল নাই, সবার সবই কষ্ট। আর এইভাবে তো ধরেন আসি বুড়ি আর কবে যাবো তার তো ঠিক নেই। ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা, ইজি বাইকের দাপটে অতিষ্ঠ ব্রাহ্মণবাড়িয়ার পৌরবাসী। জনবহুল এই শহরের লাইসেন্স নিয়ে প্রায় 4000 ইজি বাইক ও অটোরিকশা চলাচল করলেও লাইসেন্স ছাড়া চলাচলকারী যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেশি। অপ্রশস্ত সড়কে দ্রুত গতির যানবাহন চলাচল করায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। জালালউদ্দিন রবির তথ্য ছবিতে প্রতিবেদন।
একটি মাত্র প্রধান সড়কে নড়াচড়ার কোনো উপায় নেই। একদিকে ব্যাটারি চালিত ইজি বাইক, রিক্সা ও অটোরিকশা দৌরাত্ম্য, অন্যদিকে সড়কে যত্রতত্র হকার। পৌরসভার তথ্য মতে 128 কিলোমিটার কাঁচা পাকা সড়কে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা 1000 ইজি বাইক ও 3000 অটোরিকশা লাইসেন্স দিয়েছে, কিন্তু বাস্তবে এর পরিমাণ কয়েক গুণ বেশি। সরু এই সড়কে হকারের বাড়াবাড়ি আর দ্রুতগতির রিক্সা, অটোরিকশা ও ইজি বাইক চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সেই সাথে যত্রতত্র যাত্রী ওঠানামায় ও ট্রাফিক আইন না মানায় শহরে প্রকট হচ্ছে যানজট। অনেক জ্যাম থাকে, জ্যামের কারণে আমরা সময় মতো কলেজে পৌঁছাতে পারি না। একটা সিঙ্গেল বাইক নিয়ে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই। দিনের বেলা এখানে ট্রাক ঢোকার কথা না থাকলেও সেখানে ট্রাক ঢুকছে। লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ট্রাফিক পুলিশের কর্মকর্তা। প্রতিনিয়ত আমরা এগুলোর বিরুদ্ধে নন অ্যাফেয়ার প্রসিকিউশন মাধ্যমে জরিমানা আদায় করা হচ্ছে। লাইসেন্সবিহীন যানবাহনের বিষয় এড়িয়ে পৌর মেয়র দায়শালা জানাচ্ছেন, যানজট নিরসনে হকার উচ্ছেদের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা মিটিংয়ে ডিসি মহোদয় এবং পুলিশ প্রশাসনের এই নিয়ে কথা বলবো এবং ট্রাফিক যারা আছে তাদেরকে নিয়ে বসা উচিত। আমরা বৈশা এটা কি করা যায় এই সিদ্ধান্ত আমাদেরকে পৌঁছাতে হবে এবং পৌঁছালে পরে আমাদের শহরটা কিছুটা উন্নতি হতে পারে। গত এক মাসে লাইসেন্সবিহীন ও জাল লাইসেন্সের অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে 9.5 লাখের বেশি টাকা জরিমানা আদায় করা হয়েছে। হাসান আহমেদ, 71। গাজীপুর মহানগরের কোনাবাড়ি বিসিক এলাকায় একটি পোশাক কারখানায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, দুপুর 12:15টার দিকে মহানগরের কোনাবাড়ি বিসিক লাইফ টেক্সটাইল গার্মেন্টসে আগুন ধরে যায়। পরে ডিবিএল, জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের 5টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গাইবান্ধায় মাদক মামলায় মল্লিকা বেগম নামে এক নারীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত মল্লিকা গোবিন্দগঞ্জ পৌরসভার সাহাপাড়া ঘোলসি এলাকার আইয়ুব আলীর স্ত্রী। 2019 সালের 14 জানুয়ারি 100 গ্রাম হেরোইন ও 383 পিস ইয়াবা সহ মল্লিকা বেগমকে গ্রেফতার করেছিল পুলিশ। বাংলাদেশকে আর্থিক সহায়তা, প্রযুক্তিগত সহযোগিতা দিতে 3টি চুক্তি করেছে ফ্রান্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরে চলাকালে চুক্তি 3টি সই হয়। দুটি চুক্তি অনুযায়ী বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের সহায়তা প্রদানে ঢাকাকে 330 মিলিয়ন ইউরো দেবে ফ্রান্স। এই অর্থ সারা দেশে করোনা মোকাবেলা এবং রাজধানী ঢাকায় পরিবেশসম্মত টেকসই পানি সরবরাহ প্রকল্পে ব্যয় করা হবে। এ নিয়ে বাংলাদেশকে দেওয়া ফ্রান্সের অর্থ সহায়তার পরিমাণ 1 বিলিয়ন ইউরো ছাড়ালো। অপর চুক্তি অনুসারে বাংলাদেশের কয়েকটি খাতে প্রযুক্তিগত সহায়তা দেবে ফ্রান্স। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রতিরক্ষা খাতে সহযোগিতা সংক্রান্ত লেটার অফ ইন্টেন্ট সই করেছে ফ্রান্স ও বাংলাদেশ। সপ্তাহের শেষ কার্যদিবসের সূচক বেড়েছে দেশের 2 পুঁজিবাজারে, একই সাথে বেড়েছে লেনদেন। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক 13 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6,995 পয়েন্টে। লেনদেন হয়েছে 1,506 কোটি 23 লাখ টাকা। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 115টির, কমেছে 208টির, বদলায়নি 50টির। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 78 পয়েন্ট। লেনদেন হয়েছে 45 কোটি 80 লাখ টাকা। চলতি 2021-22 অর্থ বছরে আরও 4টি খাতে পণ্য রফতানিতে নগদ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এগুলি হলো দেশে উৎপাদিত চা, বাইসাইকেলের যন্ত্র, এমএস স্টিল পণ্য, দেশে উৎপাদিত সিমেন্ট শিট। বুধবার এই বিষয়ে 4টি আলাদা প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি পণ্য রফতানির বিপরীতে 4% রফতানি সুবিধা দেওয়া হবে। একই সাথে অর্থনৈতিক অঞ্চলের পণ্য রফতানিতে নগদ সহায়তা দেওয়ার বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বিশেষায়িত অঞ্চলের সব ক্যাটাগরিভুক্ত প্রতিষ্ঠান দেশের বাইরে অন্যান্য পণ্য রফতানির ক্ষেত্রে 1% হারে রফতানি প্রণোদনার সহায়তা পাবে। মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের 20% শেয়ার কিনবে জাপানের সফট ব্যাংক। এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের বাজারে প্রবেশ করবে প্রযুক্তি খাতের বৃহত্তম বিনিয়োগ সংস্থাটি। বিকাশের সংস্থাটি প্রাইমারি ও সেকেন্ডারি উভয় ধরনের শেয়ারে বিনিয়োগ করবে। বুধবারে তথ্য প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক। নতুন বিনিয়োগের ফলে বিকাশে তাদের শেয়ার অংশীদারিত্ব পরিবর্তন হবে না বলেও ঘোষণা দিয়েছে ব্যাংকটি। অর্থাৎ সফট ব্যাংক কিছু নতুন শেয়ারের পাশাপাশি বিদ্যমান এক বা একাধিক বিনিয়োগকারীর শেয়ার কিনবে। সফট ব্যাংকের এই তহবিলটি ইতিপূর্বে প্রতিবেশী ভারতের ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে বিনিয়োগ করেছে।
মা ইলিশ রক্ষায় অভয়াশ্রম গড়ে তোলার জন্য দেশে ইলিশের উৎপাদন ক্রমান্বয়ে বাড়ছে। গবেষকরা বলছেন, অভয়াশ্রমের নজরদারি বাড়ানোয় সাগর থেকে মা ইলিশ নদীতে এসে ডিম ছাড়ার সুযোগ পেয়েছে। ফলে গেল বছরের চেয়ে এবার 850 কোটিরও বেশি ইলিশের পোনা উৎপাদন হয়েছে। কাদের পলাশের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ইলিশের উৎপাদন বাড়ানো ও মা ইলিশ রক্ষায় গেল 4 থেকে 25 অক্টোবর দেশের 7,000 বর্গ কিলোমিটার জলসীমায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা ছিল। আড়তদাররা বলছেন, এবার জালে যেসব ইলিশ ধরা পড়ছে সেগুলোর পেটে খুব বেশি ডিম পাওয়া যাচ্ছে না। এর মানে হলো নিষেধাজ্ঞার সময় ইলিশ মাছ নির্বিঘ্নে ডিম ছাড়তে পেরেছে। অভিযান দিছে, অভিযানও ডিম ছাড়ছে, মোটামুটি ভালো ছাড়ছে। সামনে যদি জাটকারা ধরা বন্ধ করে, জাটকারা রক্ষা পায়, তাহলে ইনশাল্লাহ সামনে ভালো মাছ হওয়ার আশা করা। মৎস্য বণিক সমিতির এই নেতা জানালেন, নির্দেশনা মেনে প্রজনন মৌসুমে জেলেরা মা ইলিশ না ধরায় ইলিশের উৎপাদন বাড়ছে। যদি অভিযানটা 4 তারিখ থেকে না দিয়ে 14-15 তারিখ থেকে অভিযানটা 14-15 অক্টোবর থেকে অভিযানটা দেওয়া হতো, তাহলে আরও বেশি সংখ্যক মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেত বলে আমি মনে করি। ইলিশ গবেষকরা বলছেন, এবছর ইলিশের ডিম ছাড়ার হার 51.7 ছাড়িয়েছে, যা গেল বছরের চেয়ে 0.5 এবং 2019 সালের চেয়ে 2.78 বেশি। যদি এদেরকে যথাযথ সুরক্ষা দেওয়া হয়, তাহলে আমাদের বর্তমান সময় পর্যন্ত যে 5.5 লক্ষ মেট্রিক টন ইলিশ উৎপাদন পেয়েছি, এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আমরা প্রায় 6 লক্ষ মেট্রিক টন ইলিশের উৎপাদনে পৌঁছে যেতে পারব। মৎস্য বিভাগ জানিয়েছে, সামনের বছরগুলোতে মা ইলিশ রক্ষায় অভিযান আরও জোরদার করা হবে। ইমামুল হক, 71। চলছে সংবাদ সমগ্র, ফিরছে একটা বিরতির পর। 71-এর সাথেই থাকুন। আনবিটেন পাকিস্তানকে ধরে রাখতে পারবে মোমেন্টাম, নাকি অস্ট্রেলিয়া দ্বিতীয়বারের মতো জায়গা করে নেবে ফাইনালে? বৃহস্পতিবার টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে দুদল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। দুবাই থেকে বিস্তারিত নাহিন বিন জসিমের ম্যাচ প্রিভিউতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিগ ম্যাচের আগে আকাশচুম্বী আত্মবিশ্বাসী পাকিস্তান দল। ওরাই এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত দল। ওদের তাঁবুতেই আছে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ক্যাপ্টেন বাবর আজম। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্ট মিলে পাকিস্তান দারুণ একটা ব্যালেন্স টিম। পরামর্শক ম্যাথু হেইডেনের ছোঁয়ায় ব্যাটিংয়ে রীতিমতো ইস্পাত কঠিন দলটার ওপেনিং। 72 গড়ে 214 রান মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে। বাবর আজমের উইলো থেকে এসেছে 264। 5 ম্যাচের 4টাতেই 50। বিগ ক্ল্যাশের আগে পাকিস্তানের জন্য বড় অ্যাডভান্টেজ। খেলাটা হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে খেলা সব শেষ 8 ম্যাচে ম্যান ইন গ্রিনরা সব কটাতেই জয় পেয়েছে। একই সঙ্গে এই ভেন্যুতেই সবচেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতাও পাকিস্তানের। শুধু তাই নয়, অস্ট্রেলিয়াকে সবশেষ 2 ম্যাচেও এই ভেন্যুতে বড় ব্যবধানে হারানোর সুখস্মৃতি আছে। তবে দলটা আনপ্রেডিক্টেবল পাকিস্তান বলেই তাদেরকে নিয়ে প্রেডিক্ট করাটা বেশ কঠিন বটে। সুপার 12-এর গ্রুপ অফ ডেথে অস্ট্রেলিয়া একটা ম্যাচ হারলেও বাকি 4টাতে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়ে জয় পেয়েছে, যার 2টা আবার সেমির ম্যাচ ভেন্যু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। পাকিস্তানের কপাল পুড়তে পারে অজিদের বোলিং যদি অগ্নিমূর্তি ধারণ করে। এক্সফ্যাক্টর বনে যেতে পারেন 5 ম্যাচে 11 উইকেট শিকার করা লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড পেস ট্রায়াত নিজেদের দিনে যে কোনো দলের জন্যই বড় হুমকি। দুদলের মুখোমুখি 23 দেখায় এগিয়ে পাকিস্তান। ওদের 13 জয়ের বিপরীতে অজিরা জিতেছে 9 ম্যাচে। তবে পরিসংখ্যান শুধুই একটা সংখ্যা। বিগ ম্যাচে নিজেদের সেরাটা দিতে পাকিস্তানের চোখ নিজেদের দ্বিতীয় শিরোপার পথে। আর অস্ট্রেলিয়া অধরা বিশ্বকাপটা ছুঁয়ে দেখতে পাকিস্তানের বাধা টপকাতে মরিয়া ক্রিকেটই খেলতে চাইবে। নাহিয়ান বিন জসিম, 71, দুবাই, ইউএই। ফ্লুতে আক্রান্ত হয়ে সেমিফাইনাল ম্যাচের আগের দিন ট্রেনিং সেশন মিস করেছেন পাকিস্তানের 2 ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিক। দুজনেরই কোভিড টেস্টের ফল অবশ্য নেগেটিভ এসেছে। পুরো দলেরই কোভিড পরীক্ষা করা হলেও কারোরই করোনা শনাক্ত হয়নি। তবে মালিক আর রিজওয়ানের ফ্লুয়ের সাথে হালকা জ্বরও আছে। সেমিফাইনাল ম্যাচের আগে দলের 2 গুরুত্বপূর্ণ সদস্যের অসুস্থতা ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। রিজওয়ান দলের 3য় সর্বোচ্চ রান করা ব্যাটার। অভিজ্ঞ শোয়েব মালিকও সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিগ ম্যাচে মিস করতে চায় না বাবর আজমের দল।
জন্মদিনে বিয়ের খবর জানালেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন এই লাক্স তারকা। এরই মধ্যে বাগদান সম্পন্ন করেছেন তিনি। বুধবার রাতে হবু স্বামীর সঙ্গে যৌথ ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার হবু স্বামী সনি পদ্দার একজন ব্যাংক কর্মকর্তা। দীর্ঘ 6 বছরের প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। বুধবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাগদান অনুষ্ঠিত হয়েছে। মিমের বান্ধবী অর্ণির মাধ্যমে সনির সঙ্গে পরিচয়, তারপর বন্ধুত্ব, সেখান থেকেই প্রেম। এরপর নিজের পছন্দের ছেলেকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন মিম। বাবা মা রাজি হয়, বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হলিউডের সেরা অভিনেতাদের মধ্যে একজন অস্কার জয়ী লিওনার্দো ডিক্যাপ্রিওর আজ তার 47তম জন্মদিন। 1997 সালে জেমস ক্যামেরন পরিচালিত টাইটানিক তার জীবনের অন্যতম একটি চলচ্চিত্র। চলচ্চিত্রে তার অভিষেক 1991 সালে বৈজ্ঞানিক কল্পকাহিনী ফ্রিটের স্ত্রীর মাধ্যমে। 1996 সালে ডিক্যাপ্রিও অভিনীত রোমিও জুলিয়েট ব্যবসা সফল হয়। 1997 সালে মুক্তিপ্রাপ্ত তার অভিনীত টাইটানিক 2010 সাল পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমার তকমা ধরে রেখেছিল। বেশ কয়েকবার মনোনয়ন পাওয়ার পর 2016 সালে রেভেন্যান্ট সিনেমার জন্য অস্কার পুরস্কার লাভ করেন লিওনার্দো ডিক্যাপ্রিও। মারা গেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ডিন স্টকওয়েল। 7 দশকেরও বেশি সময় ধরে রেডিও, মঞ্চ, সিনেমা ও টিভিতে কাজ করেছেন ডিন স্টকওয়েল। মনোনীত হয়েছেন অস্কার ও অ্যামিতে। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কান চলচ্চিত্র উৎসবের মতো বড় মঞ্চ। ব্লু ভেলভেট সিনেমা এবং সায়েন্স ফিকশন কোয়ান্টাম লিপ টিভি সিরিজ দিয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন ডিন স্টকওয়েল। ক্যারিয়ারে বিখ্যাত সব পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। 1959 সালে কম্পালসন সিনেমাতে অভিনয় করে কান চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেতার পুরস্কার পান ডিন স্টকওয়েল। 1962 সালে সিডনি লুমেটের লং ডেজ জার্নি ইনটু নাইট সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান তিনি। চলছে সংবাদ সমগ্র। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সর্বশেষ। এ সময় করোনা থেকে বাঁচতে মাস্ক পরুন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। ভয় নয়, সচেতনতাই জয়। 71-এর সাথেই থাকুন।